নমস্কার। গত এপিসোডে আমরা কিভাবে আন্দামানে এসে পৌঁছালাম, কোন হোটেলে উঠলাম তার বিবরণ ছিল। এই এপিসোডে আমরা কিভাবে আন্দামানের রাজধানী শহর পোর্ট ব্লেয়ার ঘুরে দেখব তার বিবরণ থাকবে। আমাদের এই আন্দামান ট্যুর পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট পিকআপ থেকে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট ড্রপ পর্যন্ত অ্যারেঞ্জ করে দিয়েছিল গীতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের রাহুল, যে কিনা পোর্ট ব্লেয়ারেরই বাসিন্দা। পোর্ট ব্লেয়ারের এই ভ্রমণ সূচিতে আজকে প্রথম অর্ধে ছিল রস আইল্যান্ড ভ্রমণ, কিন্তু বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়ে সমুদ্র উত্তাল হওয়ায় সমস্ত বোট বন্ধ করে দেওয়া হয়। অগত্যা ভ্রমণ সূচি পরিবর্তিত হয়ে আমাদের প্রথম গন্তব্য হল চাথাম সমিল। চাথাম হলো একটি আলাদা দ্বীপ। তৎকালীন ব্রিটিশ সরকার সমুদ্রের উপর এই 100 মিটার বৃষ্টি তৈরি করেছিলেন পোর্ট ব্লেয়ারের সঙ্গে চাথামের সুগম যোগাযোগ স্থাপনের জন্য। আমরা এখন চাথাম গভর্নমেন্ট সমিলের সামনে দাঁড়িয়ে আছি। এখানে প্রবেশ করতে গেলে বড়দের ক্ষেত্রে 20 টাকা এবং 10 বছর অবধি বাচ্চাদের ক্ষেত্রে 10 টাকা প্রবেশ মূল্য দিতে হয়। এই সমিল সরকারি ছুটি রবিবার বাদে বাকি দিন সকাল 8:30 থেকে দুপুর 2:30 অবধি পর্যটকদের জন্য খোলা থাকে। এই চাথাম সমিলটি হলো এশিয়ার সবচেয়ে বড় ও পুরানো সমিল। এটি তৈরি হয়েছিল 1883 সালে। প্রথমে এটি চালু করা হয়েছিল সেকেন্ড হ্যান্ড মেশিন ও অদক্ষ শ্রমিক দিয়ে। মূলত নির্মাণ কাজে কাঠের ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমাবাজিতে এই সমিল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ও কাজ বন্ধ হয়ে যায়। কিছু সময় পরে আবার নতুন করে কাজ শুরু হয়। আন্দামানের সবচেয়ে দামি কাঠ আন্দামান প্যাডক খালি এখানেই চেরাই করা হয়। এখানে একটা খুব সুন্দর মিউজিয়াম আছে, যেখানকার প্যাডক কাঠের তৈরি বিভিন্ন দর্শনীয় বস্তু ও কাঠের উপর অসাধারণ হাতের কাজ মোহিত হয়ে উপভোগ করতে হয়। তবে এগুলি কেবল প্রদর্শনের জন্য রাখা হয়েছে, এখান থেকে কিছু বিক্রি হয় না।
মধ্যাহ্ন ভোজনের পরে আমরা এখন আছি পোর্ট ব্লেয়ার থেকে 6 কিলোমিটার দূরে করভিনস্কোপ বিচে। পোর্ট ব্লেয়ার শহরের কাছে ছোট কিন্তু সুন্দর এই বিচটি সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। এখানে অনেক রকম ওয়াটার স্পোর্টস আছে, কিন্তু আজকে খারাপ ওয়েদারের জন্য সব কিছু বন্ধ আছে। এই করভিনস্কোপ বিচে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, খুব আনন্দ করলাম এবং এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সেলুলার জেল দেখতে। আমরা এখন আছি ঐতিহাসিক সেলুলার জেলের সামনে। জেলের ভিতরে প্রবেশ করব। এখানে প্রবেশ মূল্য ভারতবাসীর জন্য জনপ্রতি 30 টাকা। আন্দামান এই নামটা শুনলেই যেটা সবার আগে মনে হয় তা হলো সেলুলার জেল এবং সেখানে বন্দি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উপর অমানবিক নিষ্ঠুর অত্যাচারের কাহিনী। আমরা এখন সেই ঐতিহাসিক কুখ্যাত সেলুলার জেলের ভিতরে আছি। এই সেলুলার জেলের নকশা এমনভাবে করা হয়েছিল যেটা দেখতে অনেকটা স্টারফিশ বা সাইকেলের স্পোকের মতো। সেন্ট্রাল টাওয়ারকে কেন্দ্র করে 7টি পাখা বা উইং, প্রত্যেকটি উইং 3 তলা করে বানানো এবং প্রত্যেকটি উইংয়ের সামনের দিক অপর উইংয়ের পিছনের দিকে মুখ করা, যাতে বন্দিরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে না পারে। সেন্ট্রাল টাওয়ার থেকে বন্দীদের উপর নজর রাখা হতো। বর্তমানে 7টি উইংয়ের মধ্যে 3টি অবশিষ্ট আছে এবং বাকিগুলো পরিবর্তন করে হসপিটাল করা হয়েছে। এখানে সেলুলার জেলের একটি মডেল তৈরি করে রাখা হয়েছে 7টি উইং ও একটি সেন্ট্রাল টাওয়ার নিয়ে। এই সেলুলার জেলের নির্মাণ কার্য শুরু হয় 1896 সালে এবং শেষ হয় 1906 সালে। এই কাজের জন্য সমস্ত ইট আনা হয়েছিল বার্মা থেকে।
এখানে বন্দী মোট 795 জন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে 608 জন স্বাধীনতা সংগ্রামী হলো বাঙালি। এর থেকে বোঝা যায় ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান কতটা। এই সেলুলার জেলের নামকরণের অর্থ হলো সেল বা কুঠুরি। এখানে এরকম 696টি সেল আছে যেখানে বন্দীদের রাখা হতো। বন্দীদের রাখার জন্য এই ক্ষুদ্র ক্ষুদ্র 14 ফিট 8 ইঞ্চি বাই 8 ফিট 9 ইঞ্চির সেল বা কুঠুরি থেকেই এর নাম হয়েছে সেলুলার জেল। এই সেলুলার জেলের বন্দীদের উপর অমানসিক অত্যাচার করা হতো। তাদের ঠিকমতো খেতে দেওয়া হতো না, পচা খাবার, নোংরা জল দেওয়া হতো। সেগুলি থেকে অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা করা হতো না। তাই বন্দীরা অনশন করেছেন বহুবার, কিন্তু অনশন করলে জোর করে খাওয়ানো হতো এবং তাতেই অনেক বন্দীর মৃত্যু ঘটত। চারিদিকে বিস্তীর্ণ সমুদ্র ও হিংস্র জন্তু জানোয়ার উপজাতিদের বাসভূমি এই দ্বীপে একবার দ্বীপান্তরিত হয়ে এলে আর ফেরার উপায় ছিল না। আন্দামান ছিল সত্যিই সেই যুগের কালাপানি। আমরা এখন আছি এই সেলুলার জেলের সবচেয়ে প্রসিদ্ধ স্বতন্ত্রতা বীর বিনায়ক দামোদর সাভারকরের কুঠুরিতে। তাকে 50 বছরের জন্য জেল দেওয়া হয়েছিল এবং তাকে এখানে আনা হয়েছিল 1911 সালে। সেলুলার জেলের ছোট্ট কুঠুরি, তার মধ্যে সারা জীবন থাকতে হতো কয়েদিদের। এবার তাদের ন্যূনতম ফেসিলিটি দেওয়া হতো না, না খেয়ে মরতো, অনেক চিকিৎসা করা হতো না। এমনকি তাদের যে জেলে এখানে যে এসে আছে লক আছে, লকটা এমনভাবে বানানো যে যদি চাবি নাও, চাবি নিজের কাছে থাকলেও তারা সেটাকে এসে করতে পারে না, কারণ এদিক থেকে এসে তাকে এরকমভাবে এখানে বাইরের থেকে এসে খুলতে হবে, তাহলে পরে সে এটা খুলতে পারবে। কিন্তু কারো পক্ষে এটা ভিতর থেকে নিজের থেকে সম্ভব নয়। ফাঁসির সাজাপ্রাপ্ত বন্দীদের এখানে ফাঁসি দেওয়া হতো। এই সেই ঘর যেখান থেকে ফাঁসির পরে মৃতদেহ বের করে আনা হতো।
এটাই হলো বন্দীদের কর্মশালা। এখানে বন্দীদের দিয়ে অমানসিকভাবে কলুর তেল নিঃসরণ করানো হতো, যা কিনা ছিল এই জেলের সবচেয়ে কঠিন কাজ। প্রত্যেককে দিনে 18 লিটার তেল নিঃসরণ করতে হতো। না পারলে অমানসিকভাবে চাবুক পেটা, শারীরিক নির্যাতন করা হতো। সেলুলার জেল দেখে আমরা বাইরে অপেক্ষা করেছিলাম সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। লাইট, সাউন্ড এবং লেজারের মেলবন্ধনে আলো আধারির এই শো এক কথায় অনবদ্য। স্বাধীনতা সংগ্রামীদের উপর অত্যাচার, নিপীড়ন দেখে সত্যিই চোখে জল চলে আসে। স্বাধীনতা সংগ্রামীদের দেশমাতৃকার জন্য এই বলিদান চিরকাল হৃদয়ের মণিকোঠায় রয়ে যাবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। এর পরের পর্বে আমরা আপনাদের নিয়ে যাব স্বরাজদ্বীপ বা হ্যাভলক।